লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে মা ও ৩ মেয়েকে ছুরিকাঘাতে হত্যা। এলাকাবাসীর পিটুনিতে সন্দেহভাজন অভিযুক্তের মৃত্যু। কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ছেলেটা এই বছর দেড়েক আসে এই বিল্ডিং এর এই চিলেকোঠায় ও ভাড়া থাকতো, পূর্ব পরিচিত হিসেবে হয়তো এখানে আসছে। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় একজনের মৃত্যুদণ্ড। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল, হুইপ গৌস ও বাবর সহ ৯ জন খালাস। মেহেরপুর সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। নওগাঁ বর্ডারের শূন্যরেখা থেকেও ৯ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। চুয়াডাঙ্গায় বালু লুটের মহোৎসব। পুকুর খননের নামে কাটা হচ্ছে কৃষি জমির উর্বর মাটি। ক্ষমতার পালাবদলে বদলেছে সিন্ডিকেট। মেলা দিনতে চলছে এইটাকে কষ্ট কি মার্শাল সবচেয়ে গ্রেপ্তার হয়ে গেল। বর্তমান ক্ষমতাসীন দলের কতিপয় কিছু নেতাকর্মীদের যোগ সাজসে উত্তোলন করা হচ্ছে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক সহ অলিগলি। অকেজো ড্রেনেজ ব্যবস্থাকে দুষছেন স্থানীয়রা। পানির জন্য আমাদের স্কুলে যেতে পারতেছি না, বাচ্চা নিয়ে রিক্সা পাই না, অংশ পানি বাইরে আসতে হয়। প্রশাসনের কাছে কয়েকবার বলা হয়েছে, কিন্তু বলা হওয়ার পরেও কোনো পদক্ষেপ নিতেছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। লক্ষ্মীপুরের রায়পুরে দিনে দুপুরে ঘটল নৃশংস ঘটনা। বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে মা ও 2 মেয়েকে। গুরুতর আহত আরেক মেয়েও মারা গেছে ঢাকায় আনার পথে। এ ঘটনায় এলাকাবাসীর পিটুনিতে মারা গেছে সন্দেহভাজন এক যুবক। কি কারণে একই পরিবারের 4 জনকে হত্যা করা হলো তা এখনো নিশ্চিত নয় পুলিশ। কিছু বলতে পারছেন না স্থানীয়রাও। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গোডাউন রোড এলাকা। বেলা 11টার কিছু পর বহুতলী ভবন থেকে গগনবিদারী চিৎকার শুনে ছুটে যান স্থানীয়রা। একটি রুম থেকে মা ও 3 মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘরের ভিতরে ঢুকি তাদেরকে কোবান শুরু করছে। 3টা অলরেডি মারা গেছে, একটা ঢাকা নামার পথে মারা গেছে। এই আমি শুনছি, আমি আইসা দেখি আমার দোকান থেকে দেখি যে রক্ত মাখা একটা মেয়েকে এইভাবে কুলো করে নিয়ে আসতেছে। তো আমি সেই সাথে সাথে আইসা শুনি কি এখানে আনসারে শুনি যে মারা গেছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে মা শাহিনুর বেগম, বড় মেয়ে সাইমা আক্তার ও 4র্থ শ্রেণীর ছাত্রী শিফা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় ঢাকায় আনার পথে মৃত্যু হয় মেঝো মেয়ে কলেজ ছাত্রী ইকরার। মরদেহগুলোয় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এদিকে যখন রুম থেকে রক্তাক্ত 4 জনকে বের করা হচ্ছিল, তখন 2 ভবনের মাঝে কার্নিশে লুকিয়ে থাকা অবস্থায় ফল বিক্রেতা অন্তর মজুমদারকে দেখতে পায় স্থানীয়রা। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অন্তরকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। তাকে উদ্ধার করতে গেলে পুলিশের উপরও চড়াও হয় এলাকাবাসী। এই ছেলেটা এই বছর দেড়েক আসে এই বিল্ডিং এর এই চিলেকোঠায় ও ভাড়া থাকতো। ও একদম ফল বিক্রেতা, ফল বিক্রি করে। তো ওটাকে 1 বছর আগে এখান থেকে আবার চলে যায় লক্ষ্মীপুর সদরে। পরে আজকে পূর্ব পরিচিত হিসেবে হয়তো এখানে আসছে, যেহেতু একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো হয়তো পরিচিত। এটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারছি। এলাকাবাসী জানায় নিহতদের বাড়ি কুমিল্লার হোমনায়। দীর্ঘদিন ধরেই তারা সেই বাসায় ভাড়া থাকতেন। বছরখানেক আগে শাহিনুরের স্বামী কামাল মারা যান। এরপর ছেলে সিফাতি পরিবারের দায়িত্ব নেন। অভিযুক্ত ফল বিক্রেতা অন্তরও সেই ভবনে ভাড়া থাকতেন, তবে 1.5 বছর আগে অন্যত্র চলে যান। গণপিটুনির পর অন্তরকে হাসপাতালে নেওয়া হলে তাকেও ঢাকায় রেফার করা হয়, কিন্তু পথেই মারা যায় সে। দেখতে পাই যে একটা ছেলেরে সবাই খোঁজ করতেছে, একটা ছেলে 2 বিল্ডিং এর মাঝখানে ছিল। চিলাচিলি শুনছি যে মারপিট হইতেছে, কি জন্য মারপিট হইতেছে সেটা তো জানি না। পরে এসে দেখি কি লাশ বাইর করতেছে। আমরা টিনের চালে উঠে যে মারছে সে আর কি সিভের ভিতরে যাই ঢুকছে। সিভের ভিতরে ঢোকার পরে আমরা 2 জনে যাই, তার হাত পা বাঁধিয়ে তারপরে টাইনি বাড়ি হচ্ছে। হত্যার সাথে কে বা কারা জড়িত এবং কী কারণে হত্যাকাণ্ড সেই রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, নৃশংস এই হত্যাকাণ্ডের কারণ জানা গেল কিনা
আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কি বলছে? রাব্বি, আসলে কিন্তু যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা, যে আসলে কিন্তু এই পৌর শহরের এলাকাতে কিন্তু এটি একই পরিবারের কিন্তু 4 জনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং যে অভিযুক্ত রয়েছে তাকে কিন্তু গণপিটুনি দিয়ে এলাকাবাসী তাকে হত্যা করা হয়েছে বলে আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। তবে এই ঘটনা কি কারণে ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা এখনো নিশ্চিত করতে পারিনি, কারণ এরা যারা এখানে থাকতেন তারা কিন্তু এই বাসাতে কিন্তু আসলে কিন্তু ভাড়া হিসেবে দীর্ঘদিন এখানে থাকা অবস্থা করতেন, কিন্তু তাদের মেন বাড়িটি ছিল কিন্তু কুমিল্লা হোমনা থানায় বলে আমরা জানতে পেরেছি প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয়ভাবে জানতে পেরেছি। আর যিনি অভিযুক্তকে গণপিটুনি দিয়ে মেরে হত্যা করা হয়েছে সে কিন্তু আসলে কিন্তু এখানে স্থানীয় না, সে কিন্তু তার বাড়িতে কিন্তু নোয়াখালী হাতিয়া উপজেলা বলে আমরা সেটিও জানতে পেরেছি। তবে এই ঘটনায় কিন্তু কি কারণে ঘটনা কি হয়েছে এখন পর্যন্ত পুলিশ বা সাধারণ পাবলিক সাধারণ মানুষ যারা রয়েছেন বা এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না যে কি কারণে তাদেরকে এই হত্যাকাণ্ড। তবে এই হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু এলাকাতে কিন্তু এক ধরনের শোকের বাতাবরণ কিন্তু তারা বয়ে আসছে, যে তারা এই এলাকাতে কিন্তু তারা যেটি চাচ্ছেন যে তারা কিন্তু সুন্দর এবং স্বচ্ছভাবে চলে আসছেন তাদের এই পরিবারটি, কিন্তু যে কিভাবে হত্যা করা হয়েছে, কেন হত্যা করা হয়েছে সেটি কিন্তু নিশ্চিত না করার কারণে কিন্তু আসলে এলাকাবাসীর পক্ষ থেকে এখন পর্যন্ত তারা উৎকণ্ঠা প্রকাশ করছেন। তবে পুলিশের পক্ষ থেকে তারা যেটি আমি কথা বলেছি, পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই ঘটনায় কিন্তু একটি হত্যা মামলা দায়ের করা হবে এবং মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনাস্থলে কি কারণে তারা হত্যা করেছেন, কেন করেছেন তারা কিন্তু সেটি খুঁজতে বের করবেন। তবে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কিন্তু এখানে রুমের যে গর্বিত হত্যা করেছে সেটিকে কিন্তু তদন্ত করে কিন্তু যেটি দিয়ে হত্যা করা হয়েছে, যে দাও দিয়ে হত্যা করা হয়েছে দেশি, সেটি কিন্তু উদ্ধার করেছেন, কিছু আলামত উদ্ধার করেছেন। পরবর্তীতে পুলিশ আমাদেরকে সেটি আপডেট জানাবেন বলে তারা আমরা জানতে পেরেছি। রাব্বি, সেই আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। আনিস, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জের শ্রীনগরে চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, গতরাতে একটি বাড়িতে চুরি করার সময় ওই যুবককে হাতে নাতে ধরে ফেলা হয়, পরে তাকে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত শাহাদাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 9 জনকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 1 জনকে। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফেজ নায়েম আহমেদ আরিফকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে আদালতে হাজির হন মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদের হুইপ জি.কে. গৌস, লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন। 2004 সালের 21 জুন সুনামগঞ্জের দিরাইবাজারে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা হয়। যুবলীগের এক কর্মী ঘটনাস্থলে নিহত হলেও অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় দিরাই থানার তৎকালীন এসআই হেলাল উদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। 2020 সালের 22 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি.কে. গৌস সহ 10 জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়। অন্য মামলায় আগেই ফাঁসি কার্যকর হওয়ায় বাদ দেওয়া হয় মুফতি হান্নান সহ 3 জনের নাম। হয়রানি করা হয়েছে, আমরা কারাবরণ করেছি। আজকে মহান রাব্বুল আলামিনের মেহরবানিতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আজকে দীর্ঘদিন হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সীমান্তে পুশিং চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে শূন্য রেখায় ঠেলে পাঠানোদের ফিরিয়ে নিতেও বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয়রা জানায়, ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা বর্ডার দিয়ে 7 জনকে বাংলাদেশ ভূখণ্ডে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে করা প্রতিবাদ জানায় বিজিবি। এ সময় স্থানীয় বাসিন্দারাও অবস্থান নেয় বিজিবির সাথে। শেষ পর্যন্ত সীমান্তের শূন্যরেখা থেকে নারী শিশুসহ 7 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। পুশিং ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। 5টার সময় দেখছি ওই লোকগুলো আসছে, আসার পরে তারপরে পার করার চেষ্টা করে, আমরা বাধা দিই। 6 জন পুরুষ 1 জন নারী আটকানোর পরে জনগণ ওঠার পরে সকাল 8টার সময় জনগণের চাপ দেখি এবং বিজিবির চাপ দেখি তারা ভারতের বিএসএফ উঠি নাই।
এদিকে নওগাঁর সাপাহার সীমান্তে শূন্যরেখা থেকেও ঠেলে পাঠানো হয়েছে 9 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। প্রায় 20 ঘন্টা পর গত রাতে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় লাইট বন্ধ রাখে বিএসএফ। বিজিবি জানায় বুধবার ভোরে সাপাহারের আদাতলা সীমান্ত দিয়ে নারী শিশুসহ 9 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে বর্ডার এলাকায় কঠোর অবস্থান নেয় বিজিবি। ভেস্তে যায় বিএসএফ এর পুশিন চেষ্টা। বাতি বন্ধ ছিল, ওদের ওখানে গাড়ি আসছিল, গাড়ির আলা পেয়েছিলাম আমরা। তো বাংলাদেশে আসার কোনো চান্স নাই, গেছে আপনার জেলে ইন্ডিয়ায় গেছে হয়তো, ওদের লোক ওরাই ফেরত নিয়েছে আবার। ক্ষমতার পালা বদলে হাত বদল হয়েছে বালু উত্তোলন সিন্ডিকেটের। পুকুর খননের নামে মাটি ও বালু তোলার অবৈধ কার্যক্রম একসময় নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ নেতারা। এখনো থেমে নেই বালু লুটের মহোৎসব। বর্তমানে তা মিলেমিশে নিয়ন্ত্রণ করছে বিএনপি ও জামায়াতের নেতারা। চুয়াডাঙ্গার দর্শনার ছুটেঙ্গার ফসলি মাঠ থেকে রাত দিনে শত শত গাড়ি বালু তুলে বিক্রি করছে বিভিন্ন স্থানে। শত শত একর জায়গার একটি কৃষি অঞ্চল বিপন্ন হতে বসেছে। এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে গভীর খাদের ক্ষত। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। এক দশক আগেও চুয়াডাঙ্গা দর্শনার ছটেঙ্গার এই মাঠ ছিল সবুজ বনায়নে ভরা। চাষত নানা ধরনের ফল, ছোলা, বাদাম, মসুর সহ বিভিন্ন ফসলের। তবে পুকুর খননের নামে এলাকা জুড়ে এখন বিশাল বিশাল গর্ত। প্রতিদিন প্রকাশ্যে চলছে বালু তোলার কাজ। ট্রাক্টর ভর্তি হয়ে সেসব বালু বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। পুরো ফসলের মাঠ এখন ধুধু বালুচর। স্থানীয়দের অভিযোগ, পুকুর খননের নামে দীর্ঘকাল ধরে অবাধে কাটা হচ্ছে কৃষিজমির উর্বর মাটি। আবাদযোগ্য মাটির স্তর সাবার করে বালু ব্যবসায় মেতেছে প্রভাবশালী চক্র। চাষের জমি কমে যাবে বালি মাটি কাটলে, তো সব বোর করে ফেলছে, কি করবো আর? আমাদের কিছু করার নেই, তাদের জমি তার আমাদের নেই। মেলা দিন দিতে হচ্ছে, এই দেখো এই কষে কি মার্শা সব গাত হয়ে গেল। যমুনা নিউজের অনুসন্ধানে মিলেছে আওয়ামী লীগের সময় এই বালু তোলার কার্যক্রম চালাতো দর্শনা পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের সভাপতি জয়নাল আবেদিন নফর। ক্ষমতার পালা বদলে হাত বদল হয়েছে বালু উত্তোলন সিন্ডিকেটের। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে মাঠটি নিয়ন্ত্রণ করছে দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মন্টু মণ্ডল ও দর্শনা পৌর যুব জামায়াতের সেক্রেটারি তানজিল হোসাইন। এই তো দরকার টাকা, 1 বিঘে কাটি 5 বিঘে টাকা আছে। মামবতী কি কষ্ট হচ্ছে, ওদের রাস্তা ভেঙে গেছে, সামনে তখন দেখেন কি অবস্থা হয়েছে। বর্তমান ক্ষমতাসীন দলের কতিপয় কিছু নেতাকর্মীদের যোগ সাজসে উত্তোলন করা হচ্ছে। অভিযুক্তদের দাবি, পুকুর পুনঃখননের জন্য প্রশাসনের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। উত্তোলনের বালু ব্যবহার হচ্ছে উন্নয়ন কাজে। সাক্ষাৎ করলো, সাক্ষাৎ বলছিল যে দেখেন সবকিছু আপনি বোঝেন যেন ভাটায় কোনো মালটারি না যায়, এটা খেললে কিন্তু উন্নয়ন কাজ করতে বালি তো আজকে দিয়ে খরচ হচ্ছে না, এটা তো বিগত 20-25 বছর থেকে আগে থেকে হচ্ছে। 2টা পুকুরে একটু ঝামেলা হয়ে গেছে, তো এমন টাইম করেছি সেই ক্ষেত্রে মানে একটু বদনামি হয়ে গিয়েছে। প্রশাসনের কাছে খবর থাকলেও বারবার অভিযানে মেলেনি কোনো ফল। এবার সমন্বিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্মকর্তাদের। কয়েকবার বন্ধ করিয়েছি এবং দর্শনা থানার মাধ্যমেও ওখানে টিম পাঠানো হয়েছে, কিন্তু আসলে হাতে নাতে কাউকে যে পাওয়া যায়নি। তো গতকাল আমাদের জেলায় আইন শৃঙ্খলা মিটিংয়েও বিষয়টি আমি উত্থাপন করেছিলাম। এসপি মহোদয় বিষয়টা নিয়ে কনসার্ন, আমাদের ডিসি স্যারও বিষয়টা নিয়ে কনসার্ন। কৃষি নির্ভর অঞ্চলে মাটি ও বালি উত্তোলন চক্রের এমন দৌরাত্ম্য থামানো না গেলে ভবিষ্যৎ পরিণতি হবে আরও ভয়াবহ, বলছেন সচেতন মহল। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। আগামী 28 জুন সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড হবে। একদিনে 2,40,00,000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন এ এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি জানান, একদিনের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে যেসব শিশু বাদ পড়বে, পরের দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ক্যাপসুল খাওয়ানো হবে। আর দুর্গম অঞ্চলের শিশুদের 28 জুনের পর পরবর্তী 4 দিন টিকা খাওয়ানো হবে। একদিনে এই বিশাল ক্যাম্পেইনটির মাধ্যমে 2,40,00,000 শিশুর কাছে পৌঁছানোর জন্য আমরা টার্গেট করছি।
পাশাপাশি অল্প কিছু শিশু যদি ওই দিন কোনো কারণে বাদ যায়, তার পরের দিন সারা দেশের অধিকাংশ উপজেলাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই বাদ পড়া শিশুদেরকে আমরা নিয়ে এসে টিকা দিয়ে এটাকে সম্পন্ন করব। স্বাক্ষর জালিয়াতির অভিযোগে 2 চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আন্দোলনে নেমেছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের একটি অংশ। প্রধান ফটকে অবস্থান নিয়ে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন তারা। এতে ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার আতিকুর রহমানের স্বাক্ষর জাল করার অপরাধে সাভারের এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ চাকরিচ্যুত করেন একই বিভাগের সজীব ঘরামি ও ফয়সাল আহমেদ নামের 2 চিকিৎসককে। সেই 2 চিকিৎসকের চাকরি পুনর্বহাল সহ 7 দফার দাবিতে আন্দোলনে নামেন চিকিৎসকদের একটি অংশ। যদি কেউ অপরাধ করে থাকে তার শাস্তি হতে হবে সঠিক নিয়মে। এমন অনেক বড়ই না যে একটা বড় কারণে ওনাদের এখানে আরো মনে করেন তারা 7-8 বছর ধরে এখানে সার্ভিস দিচ্ছে, সেই হিসেবে এগুলো ওনাদের আরেকটু বিবেচনা করা উচিত। কর্তৃপক্ষ বলছেন সকল নিয়ম মেনে বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন। প্যাথোলজি ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টাল হেড প্রফেসর আতিক, তার সিগনেচার এবং সিল নকল করা। তাদেরকে একটা কথা বলি যে তোমরা যে সাইনটা নকল করেছো এটা কিন্তু একটা অপরাধ, এটা কিন্তু ছোটখাটো কোনো অন্যায় না। তো তোমরা যদি আমাদের উপরে ভরসা না থাকে, যদি আমাদের বিচারটা সঠিক না হয় তোমরা মনে করো, তাহলে আমরা এটা আমাদের বিএমডিসিতে আমরা পাঠাতে পারি। চিকিৎসকদের কর্মসূচিতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। বলছেন রোগীদের জিম্মি করে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন তারা। সিরিয়ালে রোগীতে ওটি দেওয়া রয়েছে, কিন্তু কোনো রোগীর এখন পর্যন্ত কোনো চিকিৎসা হচ্ছে না। তাদের যেমন অধিকার আদায়ের জন্য সংগ্রামের প্রয়োজন আছে, তেমনি রোগীদের স্বার্থটা তাদের দেখার প্রয়োজন আছে আমি মনে করি। বিভিন্নভাবে হয়রানি এভাবেই হচ্ছে, তার মধ্যে যদি ওনারা এভাবে স্ট্রাইক করে রোগী না দেখে, সেটা তো আমাদের জন্য আরো কষ্টদায়ক। এদিকে আন্দোলনের এক পর্যায়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব জড়িয়ে পড়লে সেই দৃশ্য ধারণ করার সময় সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন কয়েকজন আন্দোলনকারী। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। মাত্র 20 মিনিটের বৃষ্টিতে তলিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক সহ কয়েকটি এলাকা। ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক সংস্কারের অভাবে প্রতিনিয়ত এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। এই বর্ষায় উদ্বেগ বেড়েছে আরও, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সড়ক প্রায় হাঁটু পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। কয়েকদিনের বৃষ্টিতে পাইকপাড়া, কুমারশীল মোড়, ফুলবাড়িয়া, কালীবাড়ি মোড় সহ কয়েকটি জায়গায় সৃষ্টি হয়েছে এমন জলাবদ্ধতা। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরেই চলছে এমন দুর্ভোগ। আধা ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় এসব সড়ক। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। পানির জন্য আমাদের স্কুলে যেতে পারতেছি না, বাচ্চা নিয়ে রিক্সা পাই না, অংশ পানি বাইরে আসতে হয়। বেশি পানি হয়ে গেলে দেখা যাচ্ছে আমাদের গাড়ি নিয়ে যাইতে মোটর ডুবে যায়, সঠিকভাবে যাইতে পারি না এক জায়গা দিয়ে। এই রোডের যে দুরবস্থা, আমার মনে হয় না ব্রাউন্ডারে কোনোখানে এত বাজে অবস্থা আছে। কাস্টমার আসে না, কাস্টমারের যে খুব খারাপ অবস্থা, মানুষ চলাচল করতে পারে না এদিকে পানির জন্য। স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এমন দশা, অথচ কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। আমাদের পৌরসভা কি ঘুমিয়ে আছে? তাদের কি দায়বদ্ধতা নেই? মানুষ কি তাদেরকে ট্যাক্স দিচ্ছে না? প্রশাসনের কাছে কয়েকবার বলা হয়েছে, কিন্তু বলা হওয়ার পরেও কোনো পদক্ষেপ নিতেছে না। ড্রেনেজ ব্যবস্থা অকেজু হওয়ার জন্য স্থানীয়দের অসচেতনতাকে দায়ী করছেন পৌর কর্তৃপক্ষ। জেলা প্রশাসক বলছেন জলাবদ্ধতা নিরসনে দ্রুতই সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এই জলাবদ্ধতা সৃষ্টির পিছনে যেমন পৌরবাসী দায়ী, পাশাপাশি আমাদের যে পৌর কর্তৃপক্ষ আছে বা পৌরসভার যে স্ট্রেংথ বা ক্যাপাসিটি আছে, এখানে কিন্তু একটু ঘাটতি আছে। আমাদের লোকজনের ঘাটতি আছে, আমাদের মেশিনারিজের ঘাটতি আছে, আমাদের ব্যবস্থাপনা একটু দুর্বলতা আছে, এটা সত্য। আর এই জিনিসটা কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিনের একটা জটিলতা সৃষ্টির ফলাফল হচ্ছে এই পরিস্থিতি। জেলা পরিষদ, পৌরসভা, রোডস এন্ড হাইওয়ে যারা সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছি, সমন্বয় সভায় বিষয়টা আলোচনা হয়েছে। তাদেরকে বলা হয়েছে দ্রুত সময়ে ড্রেনেজগুলো সংস্কার করে, পৌরসভাকে বলা হয়েছে ড্রেনগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসন করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। প্রতি বছর বর্ষা এলেই এমন ভোগান্তির শিকার হতে হয় পৌরবাসীকে। দুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তাপস সরকার, যমুনা নিউজ।
সময় মতো আম বিক্রি করতে না পেরে লোকসানের মুখে মেহেরপুরে বাগানীরা। কৃষকরা বলছেন বাজারে চাহিদা কম থাকায় দামও কম, তাই সময় মতো আম না পারায় এখন পাকা আম গাছ থেকেই ঝরে পড়ছে, বাগানেই পড়ে নষ্ট হচ্ছে ফল। তবে কৃষি কর্মকর্তারা বলছেন ভবিষ্যতে লোকসান ঠেকাতে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। গত 10 বছর ধরে রপ্তানিযোগ্য আম চাষ করছেন মেহেরপুরের সাইদুর রহমান শাহিন। তবে 2020 সাল থেকে বিদেশি ক্রেতা পাচ্ছেন না তিনি, এ কারণে রপ্তানি করতে পারছেন না আম। এবছরও সময় মতো বিক্রি করতে না পারায় প্রায় 20 লাখ টাকার লোকসানের আশঙ্কা তার। আমরা আসলে যখন খেতে চাই, যখন আবহাওয়াটা ভালো হবে, সেই সময় আসলে ব্যবসাটা হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের, আমাদের হচ্ছে না। আমাদের আমটা তো ধরেন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে খুব স্বল্প দামে কৃষক হয়তো বাধ্য হয়ে বিক্রি করলো। জেলার বেশিরভাগ আম চাষির ভাষ্য একই রকম। বলছেন মৌসুমের শেষ সময়ে চাহিদা কমেছে আমের, মিশ্র আবহাওয়ায় গাছ থেকেই ঝরে পড়ছে পাকা আম। কিছু ভালো আম থাকলেও সেগুলো সংরক্ষণের ব্যবস্থা নেই, এতে হতাশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। ন্যায্য দাম না পাওয়ার কারণে আম ভাঙতেও পারেনি, সময় শেষ, সেই কারণে পড়ে যাচ্ছে। এই বাজারটা অন্তত পক্ষে 2 থেকে 2.5 হাজার পর্যন্ত হলে করে চাষিরা লাভবান হবে। বাগানটা প্রায় প্রতি বছর 15 লাখ 16 লাখ টাকা করে আম বিক্রি করি। তো এবছর আমাদের হয়তো এখন পর্যন্ত আমরা 2 লাখ টাকার আমও বিক্রি করতে পারি না। বাগানে খরচ খরচন করে যা করা হয় সেই টাকা মালিক ঘুরি পায় না, ও পার্টিও আসে না, আম বিক্রি হয় না লোকনের জন্য, খালি বীজ খরচ, লেবার খরচ। কৃষি কর্মকর্তারা বলছেন ভবিষ্যতে লোকসান এড়াতে পার্টনার প্রকল্পের আওতায় প্যাকেজিং ও বিপণন সম্পর্কে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তর হতে পার্টনার প্রকল্প থেকে আমরা আম চাষিদের বিভিন্ন আমের স্কুল গঠন করেছি। বিপণন বিষয়ক আমের কিভাবে রপ্তানিযোগ্য আম উৎপাদন করা যায়, গ্যাপ ফলো করে সেই বিষয়ে অনেক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। জেলার 2400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুমিল্লায় মাদক বিরোধী মানববন্ধন শেষে অংশগ্রহণকারীদের বাড়ি ঘরে হামলা ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক স্কুল শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। সকালে নগরীর কাটাবিল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এলাকায় মাদক বিরোধী মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা। কর্মসূচি শেষ হলে হঠাৎই অংশগ্রহণকারীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও গুলি চালায় একদল দুর্বৃত্ত। এ সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসান আহমেদ নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত 5 জন। ইসানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ইসানকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এর আগে বুধবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় 2টি গ্রুপ। ধারণা সেই ঘটনার জেরেই হামলা করে এক পক্ষ। জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।